আর করবেন না, আর করবেন না। আপনার উপর জোর না পড়ে বিছানাটা। বিশ্বনাথদাই ছিলেন আমাদের গুরু কুস্তি শেখানো। প্রচুর আমাদের এক সময় কুস্তি শেখার টাইমে প্রথম দিকে এই মাটিতে আমাদের মুখটুক অনেক ডগড়ে দিয়েছে, বুঝেছেন, অনেক মাটি খেয়েছি, কিন্তু শিখেছি। ভয় জিনিসটা কাটিয়ে দেওয়ার জন্য ওইগুলো করতেন, কিন্তু বিশ্বনাথদার কুস্তির টেকনিক এবং সাহস এবং মানে এবিলিটি তুলনা। আমার জন্ম 1929 সালে চট্টগ্রামে। তার পরের বছরে মাস্টারদার ফাঁসি হয়। মাস্টারদা আমার পিস্তু দাদা ছিল, এটা না বলে পারি না। তারপরে ওখানে প্রাইমারি স্কুলে পড়তাম। প্রাইমারি স্কুলে যখন পড়ি, আমি যখন 3 ক্লাসে পড়ি, সর্বপল্লী রাধাকৃষ্ণন আমাদের গ্রামে গেছিলেন টু ওপেন এ কলেজ আমাদের গ্রামে। আর সেটা করেছিলেন রেবতী মোহন দত্ত, বিনোদ দত্ত কন্ট্রোল অফ এক্সামিনেশন, বিবি দত্ত ওনার দাদা, উনি কলেজটা করেছেন। সর্বপল্লী রাধা সেন গেছিলেন, আমরা এসে লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম, উনি কলেজ ওপেন করলেন। তারপরে 1944 সালে বাবা হাঁপানিতে খুব মেসে থাকেন, তাই মা শুধু আমরা এলাম, বাসা করে থাকতে হবে, বাবা মেসে থাকলে অসুবিধা হয় সেই জন্য। তো যেদিন এখানে এলাম, বাবা নিয়ে এলেন, শুক্রবার ছিল, শুক্রবার দিন এসেছি বিকেলবেলা, এখানে এসে বসেছি। এখানে একটা বড় টেবিল ছিল, তো এখানে এসে বসেছি। ওস্তাদজিকে তখন মালিশ করছে দুর্গাপদ সাহা, ভীমবাণীর ছোটো ভাই। ওস্তাদজি ওখানে মালিশ খাচ্ছে, তো বলছে, বাবা বললো যে তো আমার বড় যে মেজদা, কিন্তু আমার জেঠু দাদাকে বর্দা বলি বলে উনি একে মেজদা বলতো, তো মেজদা আসতো এখানে। তো বাবা বললো সাধারণত করলো না, এটাকে দেখুন যদি কিছু হয়। বলে ঠিক আছে আসুক কালকে থেকেই বলতেই বাবা একটু বলছে কালকে তো শনিবার, ও আপনি তো আবার এসব মানেন, ঠিক আছে রোববার সকাল থেকে আসবে। এই কথাগুলো বলছি মানে কতখানি আপনার হলে বলে কালকে থেকে আসবে। তো বাবা বলছে শনিবার কালকে, বলছে ও আপনি তো ওসব মানেন, রোববার থেকে আসবে। রোববার প্রথম সকালে আসে। তারপর দিনের দিন একটা জিনিস দেখলাম, এই যেন ঢুকতাম স্কুলে ঢোকার মতো, তার থেকেও বেশি। আর ওই যতক্ষণ থাকতাম একটা স্বতন্ত্র ভাব, একবারে একটা যেন এই করবো এইটুকুন করবো, এই বসে থাকো, এই শুরু। তারপরে এসে তো বসে থাকে প্রায় 5-6 মাস এরকম শুধু বসিয়ে হাত তোলা, একটু বল টল গান ডট, আর ওখানে একদিন রোববারে সকালবেলা আখড়ায় উঠতে দিই। 45-এর প্রথম কম্পিটিশান, একটা বিকেম চ্যাম্পিয়ন ইন বেঙ্গল, ফার্স্ট 45। 46-এ চ্যাম্পিয়ন হলাম। 46-এ বেঙ্গল ভার্সেস শিলনে একটা ফাইট হবে, তাতে সিলেক্টেড হলাম। তাও যে নাম বেরিয়েছে, স্কুলে দেখাই, সব কিছু করি, খুব একটা যাওয়ার আগের দিন পর্যন্ত কিছু বলে না বুড়ো। গুপ্তেশ্বর মিস্ত্রিয়া ক্যাপ্টেন হয়েছিল। আচ্ছা, জগদ্দা গেছিলেন অ্যাজ এ কোচ। আচ্ছা, হ্যাঁ, ওই ওস্তাদের থার্ড সাইড জগদ্দা। তো যাওয়ার আগের দিন বলছি আমি যাবো না, বলছে ও পরে যাবে। ওস্তাদের একটা ধারণা 1944-এ মানিকদাকে যেতে যাবে না, কেন মাথা বিগড়ে যাবে, আরও তৈরি হোক তারপরে যাবে। বলে ঠিক আছে পরে যাবে। আর না, সব ভুলে গেল, আমি কি আর করে। তারপরে কথাটা বলি, 46-এ আই লস্ট মাই ফাদার, ফেব্রুয়ারি মাসে। তো বাবা মারা গেলেন। তার আগে আমাকে ওসে জিজ্ঞেস করে আমি যে আছে, বাবা যে মারা যাবার মতো অবস্থা হয়েছে আমি ঠিক বুঝতে পারি। তো যেদিন মারা গেছে তারপরের দিন তো আসেনি,
ওস্তাদি তারপর যে আমাদের বাড়িতে গেছে। একটা কথা বলি, এটা এই জন্য বলছি, বাড়ি গিয়ে ওস্তাদি বলছে আমি সিঁড়িতে উঠবো না, সাধারণ এডুকেশন। শোনো, বিশুর কিছু করতে হবে না। বিশু রোজ আখাড়ায় যাবে, তেল মাখবে, এক্সারসাইজ করবে, 1 মাস আমাদের শ্রাদ্ধ। তুমি বড় ছেলে, তুমি সব করবে, ও আখড়ায় যাবে, সব করবে। ক্যান ইউ বিলিভ ইট? তার সারা রাত আজকাল বলতে পারবে এরকম করে। আমি রোজ এসেছি, তেল মেখেছি, কুস্তি করেছি। আমার তো এটা অষ্টম আশ্চর্য লাগে যে কোনো বাড়িতে এরকম কমপ্লেন করবে আর বাড়ির লোক চুপ করে থাকবে, বলবে যে হ্যাঁ যাবো। এই লোক, তারপর বাবা 46-এ বাবা মারা গেল। বাবা মারা যাওয়ার পর হলো পাঠিসা। আমরা একেবারে ডিস্টার্ব হয়ে গেলাম। আমি নিজের কথা বলে ফেলছি সব। আমরা একেবারে ডিস্টার্ব হয়ে গেলাম। এখানে যে বাসায় থাকতাম সেই ছেড়ে দিয়ে শিয়ালদা একটা বাড়িতে গেলাম। 19 জন আমরা 3টে ঘরে থাকতাম, 19 হেডস। হ্যাঁ, আচ্ছা, দিনের 2-3টা একা থাকতাম। যখন শুতাম এখানে, ভোর 4:30টায় লাঠি দিয়ে কুদে দিয়ে এটে করে এলাম। তা বুড়ো এখানে বসতো, এরকম করে বসতো, নিয়ে। আর এই হচ্ছে 75টা, তারপর এমনি করলে 50টা। আমার 10 থেকে 12 মিনিট বৈঠক করাতো, 1000 খানিক বৈঠক করাতো। বুড়ো ওইখানে বসতো, আমি এখানে করতাম। আর ডনটা করতাম বিকেলবেলা। ডন আলাদা বিকেলবেলা করতাম। ডন আমি 250-300 ডন করতাম বিকেলে। বিকেলে শুধু ডন করতাম। আর আপনারা গোবর গ্রহকে কি বলে সম্বোধন করতেন? ওস্তাদি, 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 ও একে ওস্তাদি, ওস্তাদি। আমি একটা কথাই তো বলছি আপনাকে, রবীন্দ্রনাথ করেছে, ওই রানী রাসমণির বাড়িতে করেছে, পাতুরিঘাটা করেছে, তাদের বাড়ির ছেলেগুলো এখন আর কুস্তি করবে না? এটা কি সম্ভব, কেন হয়েছে আমি জানি না। 19 শতকের মাঝামাঝি দিক থেকেই বাঙালি এবং কুস্তির মধ্যে একটা নিবিড় সংযোগ আমরা দেখতে পাই। বিশেষ করে অনেকগুলি বনেদি পরিবারে কুস্তির যে চর্চা ছিল তার ঐতিহাসিক সাক্ষ্য আছে। বিশেষ করে 1857 সালে যে গুহ পরিবার, সেখানে অম্বুবাবু এবং খেতুবাবু এই 2 কুস্তিগির এর কথা প্রায়শই শোনা যায়, এবং তাদের কাছে বহু লোকে কুস্তি শিখেছিলেন। এবং তাদের মসজিদ বাড়ি স্ট্রিট এবং অন্যত্র যে সমস্ত আখাড়া ছিল, তাতে এক নতুন ধরনের শারীরচর্চা অনুশীলিত হতে শুরু করে, এবং যার সাথে ক্রমে জাতীয়তাবাদী আন্দোলনের একটি যোগসূত্র আবিষ্কার করা যায়। কুস্তি অবশ্য ভারতবর্ষে বহুদিন ধরেই বহুভাবে প্রচলিত, এবং 19 শতকে যেগুলিকে আমরা প্রিন্সলি স্টেট বলি, সেখানে কুস্তির পৃষ্ঠপোষণা ছিল। কিন্তু আমরা যদি 19 শতকে বাঙালি পরিবারে কুস্তির চর্চা দেখি, তাহলে একটু অন্য ধরনের চর্চার কথা আমরা জানতে পারি। গোবরবাবু যতীন্দ্রচরণ গুহ নামে জন্মগ্রহণ করেছিলেন। তিনি যখন কুস্তি শিখতে শুরু করেন, তখন একটা সমস্যা বা আশঙ্কা ছিল যে যারা ওর সঙ্গে কুস্তি লড়বেন, যারা পেশাদার কুস্তি লড়িয়ে, তারা হয়তো অতটা তাদের সর্বসামর্থ্য দিয়ে বা সর্বশক্তি দিয়ে কুস্তি করবেন না, কারণ সেখানে আবার সেই পেট্রন বা পৃষ্ঠপোষকের ব্যাপারটা এসে যাচ্ছে। বা তখন একটা কথা আমরা দেখেছি, রাইস কালারকা এরকমভাবে বলা হয়েছিল যে তাদের সাথে কি সত্যি তারা জেতার জন্য কুস্তি করবেন, এই একটা আশঙ্কা গোবরবাবুর মধ্যে বোধ করি ছিল, যে জন্য তিনি চেয়েছিলেন বিদেশে গিয়ে কুস্তি করতে, যেখানে এই সমস্যাগুলি থাকবে না। এবং বিদেশে গিয়ে ভারতীয়দের কুস্তি করা অবশ্য তখন সবে শুরু হয়েছে। 1912-13 সালে মহামল্ল গামার নেতৃত্বে যে কুস্তিগিররা ইংল্যান্ডে গিয়েছিল, ইমাম বাক্স প্রমুখ, তারা সেখানে মানে সমস্ত প্রায় যা তারা যে সমস্ত যুদ্ধ বা যে সমস্ত কুস্তি করেছে সবই জিতেছিল, এবং তাই নিয়ে একটা বিরাট সাড়া পড়ে গিয়েছিল পশ্চিমে। এবং গৌরবাবু 1913 সালে প্রায় বাড়ি থেকে পালিয়েই সেখানে যান, এবং সেখানে বিভিন্ন কুস্তিগির, বিশেষ করে স্কটিশ কিছু কুস্তিগিরদের সাথে কুস্তি করে জন বুল খেতাব জেতেন। প্রথম থেকে গ্রিকো রোমান ছিল, দে ডোন্ট ক্যাচ বিলো দি বেল্ট, এই কোমরের নিচে ওরা করে।
সেটা ওদের কুস্তি ওদের ছিল কিন্তু। তাছাড়া তো ফরেন কান্ট্রিতে কুস্তি বলে আর কিছু ছিল না। পরে এখান থেকে জামা গেছে, জামার সঙ্গে কেউ লড়ে, কেউ লড়তে কাজ করে লড়ে, ওর দেখে হয়ে গেছে। তাও ওস্তাদজি ওখানে গিয়ে ওদের যা ইনকামের সবকে অ্যাকসেপ্ট করে তারপরে গেল, বলে হ্যাঁ তুমি যা বলো যেমনভাবে বলো তেমনিভাবেই করবো। দাদু তো ছিলেনই কুস্তির ক্ষেত্রে, তো বিরাট নাম করা একজন ব্যক্তিত্ব, কুস্তিজীবীও তো ছিলেনই, প্লাস ব্যক্তিত্ব বলতেও যেটা সেটাও ছিল। তা আমি ধরুন আমাদের বাড়ি এই আখড়া, এই যে গোয়াবাগানে আমাদের বাড়ি ছিল কারবারা ট্যাঙ্গে, এখান থেকে ধরুন 7-8 মিনিটের হাঁটা। তা ওইখানে আমরা সবাই থাকতাম। তা যে আমার 8-9 বছর বয়স যখনই হয়ে গেল, তখনই এখান থেকে দাদু বলে পাঠালেন বাবাকে যে এইবারে জয়ন্তকে এখানে পাঠাতে শুরু করে। সেই থেকে আমার যাওয়াটা শুরু হয়ে গেল। সকালবেলা ভোরবেলা আসতাম, এসে এক্সারসাইজ করে আবার স্কুলে চলে যেতাম। আর বিকেলবেলাটা যেদিন সকালে আসতাম না, বিকেলে আসতাম। এইভাবে আমার এক্সারসাইজ শুরু। বাবা, হ্যাঁ, এটা ধরে নিন আমার 1948-এ জন্ম, তার আমার যখন 8-9 বছর বয়স তখন থেকে। তা বাবা তো কুস্তিগীর ছিলেন, মেজো কাকা কুস্তিগীর ছিলেন, সেজো কাকা কুস্তিগীর ছিলেন, কাকা কুস্তিগীর ছিলেন, ছোটো কাকাও কুস্তি করতেন। তাতে আমার বাবাকে নিয়ে 5, বাবা ছাড়া আরও 4 কাকা সবাই কুস্তি করতেন। তা বাবা তো স্টেট চ্যাম্পিয়নশিপেও লড়েছেন, তারপরে পড়াশোনার জন্য আর কুস্তিটাকে করেন। মেজো কাকা তো 3 বার ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছিলেন হেভিওয়েটে। তারপরে 1952 হেলসিঙ্কি অলিম্পিকে উনি কোচ হিসেবে গিয়েছিলেন, ইন্ডিয়ান টিমের কোচ হিসেবে। আর সেজো কাকাও কুস্তি করেছেন প্রচুর, উনি ব্যারিস্টার ছিলেন। এই তো হচ্ছে আমাদের কাকা এবং বাবার কুস্তির মানে ব্যাকগ্রাউন্ডটা। আর গান বাজনার তো প্রচণ্ড শখ ছিল, যার জন্য উনি ভবানীপুর সঙ্গীত সম্মেলনের ছিলেন, মেম্বার ছিলেন। তা আমাকে মাঝে মাঝে ওখানে নিয়ে গিয়ে গান শুনিয়েছেন বিকেলবেলা। বড়ে গোলাম আলীর যে ছেলে মুনাব্বার আলী, ওর গান আমি প্রথম শুনি দাদুর সঙ্গে গিয়ে, তখন কম বয়স। তা এই যে কুস্তি ছাড়া যে ওনার যে বিভিন্ন দিকের যে মানে উৎসাহ এবং সেটাকে মানে বজায় রাখা দেখা যায় না। আর এটা জিমন্যাসিয়ামটা হচ্ছে কি যে একটা চরিত্র গঠনের জায়গা, সোজা কথা। রবীন্দ্রনাথ সম্বন্ধে চিন্তা করে, গান্ধীজি সম্বন্ধে চিন্তা করে, বার্নার্স সম্বন্ধে সে কথা বলে। এই কথাগুলো ওস্তাদজি তুলে ধরেছেন। আমি 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 আর কারোর মুখে এরকম শুনিনি, কোনো পালোয়ান কুস্তিগীর তাদের মুখে শুনিনি। ওস্তাদজি একটা অদ্ভুত অষ্টাশ্চর্য জীব, আমি বলবো এরকম জীব খুব কম দেখা যায়। গানে সব তাবর লোক এখানে। তারাপদবাবুর গান শুনে এসে ওস্তাদজি 48-এ রূপান্বিত হয়েছে বলে গাইল বাঙালিটা। বললাম তো এইরকম কম্বিনেশান আমি জানি না। আমি আমার সামান্য জ্ঞান, আমার জ্ঞানের ভেতর নেই এরকম একটা কম্বিনেশান, এই অদ্ভুত একটা। আর ভাবুন 50-তে একদিন এসছি, ঘর পোছা যে একটা সাংঘাতিক বড় কাজ আমি রিয়েলাইজ করলাম একদিন হঠাৎ। এসে গেছি কলেজ থেকে, বুড়ো এরম করে গোটা ঘর এইরম করে খুঁজছে। আমি তাজ্জব বনে গেছিলাম, হা করে তাকিয়ে আছি। ওস্তাদজি খুঁজছিল ওইগুলো সব এরম করে খুঁজছে। এখন আমার মনে হয় ওইটা বেস্ট জব। বডি বিল্ডিং, ভারোত্তোলন, তাছাড়া সার্কাস এবং অন্যান্য নানা ধরনের শারীরিক বল কসরত প্রদর্শনের মধ্যে দিয়ে এক ধরনের একদিকে সেটা যেমন একটা ক্রীড়া, একটি নিছক ক্রীড়া হিসেবে সেগুলিকে দেখলে হয়তো ভুল দেখা হবে। বিশেষ করে আমরা দেখতে পাই যে কোডি রামামূর্তি নাইডু, যিনি প্রফেসর রামামূর্তি নামে খ্যাত ছিলেন এবং তিনি এই বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের
যে যখন প্রতিষ্ঠা পায় ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন বা বঙ্গীয় জাতীয় শিক্ষা পরিষদের মধ্যে দিয়ে, তিনি শিক্ষায়তনের জন্য টাকা তুলে দিয়েছিলেন নানা রকমের কসরত দেখিয়ে। তার একটা বিশেষ কসরত ছিল বুকের উপর হাতি তোলা, এবং সেটি অবশ্য কলকাতায় দেখিয়েছিলেন কেউ জানি না। একটু বড় করে নিন না বিছানাটা, আমার বিছানাটা একটু বড় করে নিন। ভালো